হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, আজকের ভিডিওতে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা মেজর সোশিওলজি পড়ছো, আজকের এই ভিডিওতে তাদের সিলেবাস আলোচনা করব। এবং সিলেবাস আলোচনা তোমরা যদি প্রিভিয়াস ভিডিও দেখো তাহলে সেটা নিশ্চয়ই দেখো যে শুধু সিলেবাস নয়, সিলেবাসের পাশাপাশি আমরা কি কি ইম্পর্টেন্ট এরিয়া আছে সেই সিলেবাসের সেই এরিয়াগুলোকে আমরা একটু হাইলাইট করার চেষ্টা করি। এবং এই সিলেবাসকে বেস করে এই সিলেবাসের উপর বেস করে কি কি বাংলা বই অ্যাভেলেবেল আছে, যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তারাই বা কোন কোন বইগুলো এই পার্টিকুলার সিলেবাসের জন্য ফলো করতে পারো, সেই পার্টগুলো নিয়ে কিন্তু আমরা প্যারালালি আলোচনা করে দিই। ওকে, তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ওভারঅল এই সোশিওলজির মানে তোমাদের থার্ড সেমের যে দুটি পেপার আছে সেই দুটি পেপারের কনসেপ্ট আমরা ক্লিয়ার করব এই ভিডিওতে। এবং লাস্টে এটাও বলে দেবো যে এই সিলেবাস কভার করার জন্য তোমরা কোন কোন বই পড়বে, ঠিক আছে, সেই বইগুলো কোথায় অ্যাভেলেবেল আছে, তোমরা কিভাবে সেই বইগুলো পেতে পারো, সম্পূর্ণটা আমি বলে দেবো। দেখো, প্রথমেই বলে রাখি যে কিছু পিডিএফ বই আমাদের যেটা আমাদের অ্যাপস রয়েছে, তোমরা অলরেডি অনেকেই ইনস্টল করে রেখেছো, তো অনেকেই কিন্তু তোমরা এটাকে অ্যাক্সেস করতে পারছো না। আমি সেই কিভাবে অ্যাক্সেস করবে রাইট ওয়েটা আমি বলে দেবো। ওকে, তো সেক্ষেত্রে তোমরা অ্যাপস থেকে যে অ্যাপসের মধ্যে যে বইগুলো দেওয়া রয়েছে, যে পিডিএফগুলো দেওয়া রয়েছে, তোমরা ব্যবহার করতে পারবে। ওকে, তো সেক্ষেত্রে চলো শুরু করি। আর শেষ পর্যন্ত দেখো। ওভারঅল আমি সমস্ত পার্টটাই এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটি হেল্পফুল হয়, সেটাই আমি চেষ্টা করবো। চলো প্রথমেই বলি যে তোমাদের এই সেমিস্টারে থার্ড সেমিস্টারে তোমাদের দুটি পেপার পড়তে হবে, CC3 এবং CC4। ওকে, CC3-তে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ, আমরা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভটা আলোচনা করে নিই, এখানে কি কি দেখতে হবে, তারপর আমরা CC4-এ যাব। CC3-তে বলি যে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভে বেসিক্যালি এখানে থিওরি, এই থিওরির যে পার্টটা, এই থিওরির পার্টের জন্য তোমরা যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে সবচেয়ে ভালো বই হচ্ছে জর্জ রিডজারের একটি বই আছে, সোশিওলজিক্যাল থিওরি, একদম কারেন্ট ভার্সনটা তোমরা নিলেও বেটার হয়। ওকে, তো এই বইটা তোমরা ইংলিশ মিডিয়ামে যারা রয়েছে ফলো করতে পারো, আর বাংলা মিডিয়ামটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এরপর প্রথমেই আসি আমরা যে সিলেবাসে কি কি আছে দেখি। প্লুরালিটি অফ সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ বলতে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ এর বিভিন্নতা আছে। এই সোশিওলজিক্যাল পার্সপেক্টিভের প্লুরালিটি কি? হ্যাঁ, যেমন ফাংশনাল পার্সপেক্টিভ, কনফ্লিক্ট পার্সপেক্টিভ, ইন্টারপ্রিটেটিভ পার্সপেক্টিভ, স্ট্রাকচারাল পার্সপেক্টিভ, এই যে এগুলো একটা পার্সপেক্টিভ। ওকে, দেখার দৃষ্টিভঙ্গি। এই পার্সপেক্টিভ থেকে সোশিওলজিস্টরা আমাদের সমাজকে দেখছেন। অর্থাৎ পার্সপেক্টিভ মানে কি? দেখার দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজতাত্ত্বিকরা আমাদের সমাজ ব্যবস্থাকে বিশ্লেষণ করেছেন। এবার ফাংশনালিস্ট যারা, তারা একরকমভাবে আমাদের সমাজকে দেখেছেন, সমাজকে বিশ্লেষণ করেছেন তাদের বিভিন্ন গবেষণার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে, তাদের তত্ত্বের মধ্য দিয়ে। ওকে, ইন্টারপ্রিটেটিভ সোশিওলজিস্ট যারা, তারা একরকম ভাবে আমাদের সমাজকে দেখেছেন। আবার যারা কনফ্লিক্ট পার্সপেক্টিভে দেখেছেন, যারা কনফ্লিক্ট থিওরিস্ট, তারা আরেক রকম ভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে দেখেছেন। তাহলে এই যে তাত্ত্বিকরা, তারা আমাদের সমাজ ব্যবস্থাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছেন। অর্থাৎ আমাদের সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি এনাদের প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি, সে কারণেই আলাদা আলাদা নাম। দিস ইজ সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। ওকে, ফাংশনালিজম, প্রথম যেটা পড়তে হবে ফাংশনালিজম, ক্রিয়াবাদ, যার বাংলা আমরা বলে থাকি ক্রিয়াবাদ বলে থাকি। ওকে, কার্যবাদ বলে থাকি, কিছু কিছু বইতে তোমরা কার্যবাদ পড়ে থাকবে, কার্য আর ক্রিয়া একই। ওকে, তাহলে ফাংশনালিজম বলতে আমরা কি বুঝি? জেনারেল আর্গুমেন্টস, কন্ট্রিবিউশন অফ পার্সন অ্যান্ড মার্টান। এখানে বলি যে তোমাদের পার্সন এবং মার্টান দেওয়া আছে, কিন্তু ফাংশনালিজম পড়তে গেলে আমাদের অবশ্যই ইমাইল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার, অগাস্ট কোতের বেসিক কনসেপ্টগুলো কিন্তু আমাদের জানতে হবে। ওভারঅল তোমরা অলরেডি একটা কনসেপশন তোমাদের আছে, কিন্তু এগুলো একটু জেনে রাখতে হবে, তা না হলে তোমরা ট্যালকাট পার্সন্স আর RK মার্টিন হলেন মডার্ন তাত্ত্বিক। এবার ক্লাসিক্যাল থিওরি না বুঝে আমরা মডার্ন তাত্ত্বিক কিন্তু একটু অসুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে ক্লাসিক্যাল থিওরিদের বেসিক জায়গাটা একটু জেনে রাখতে হবে, বিশাল গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই, কিন্তু যারা অন্তত সোশিওলজিটাকে বুঝতে চাইছো তাদেরকে বলবো একটু ক্লাসিক্যাল থিঙ্কারগুলো একটু জেনে তারপর পার্সন্স মার্টান পড়তে হবে। এবার তোমাদের এটা পরের চ্যাপ্টারে আছে, আমি ক্লাসিক্যাল থিওরির পার্টটাও আলোচনা করে দিচ্ছি, কিন্তু মার্টান আর পার্সন্স আর মার্টান পড়তে গেলে ক্লাসিক্যাল থিওরি পড়তেই হবে। ওকে,
ট্যালকাট পার্সনসের অনেকগুলি কনসেপ্ট আছে যেগুলির মধ্য দিয়ে তিনি কার্যবাদকে বুঝিয়েছেন, আবার আর কে মার্টনও তাই। আর কে মার্টন এবং ট্যালকাট পার্সনস তারা কিন্তু ফাংশনালিস্ট এবং এনারা স্ট্রাকচারাল ফাংশনালিস্ট। যখন এই পার্টগুলোর ক্লাস আমাদের কিছু অলরেডি আলোচনা করা রয়েছে, মার্টনের ওপর অনেকগুলি ক্লাস আছে আমাদের চ্যানেলে, অলরেডি মার্টনের ওপর অনেকগুলি ক্লাস আপলোড করা আছে, তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি চেষ্টা করছি এটাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার লিঙ্কগুলি। ওকে, ইন্টারপ্রিটেটিভ সোশিওলজিতে আসি। ইন্টারপ্রিটেটিভ সোশিওলজির কথা বললেই বাংলা আমরা বলে থাকি ব্যাখ্যামূলক সমাজতত্ত্ব, এবং এখানে ম্যাক্স ওয়েবারের প্রসঙ্গ বারবার আসবে। ম্যাক্স ওয়েবার ইন্টারপ্রিটেটিভ পার্সপেক্টিভ থেকে সোশিওলজিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, এবং ম্যাক্স ওয়েবার একজন ক্লাসিক্যাল থিঙ্কার। আমরা ক্লাসিক্যাল থিঙ্কারের লিস্টেও এটাকে আমরা পড়বো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে ফাংশনালিজমের কথা আমরা বারবার বলছি, এই ফাংশনালিজমকে পরবর্তীতে ক্রিটিসাইজ করে আরেকটা নতুন দৃষ্টিভঙ্গি আসে যার নাম কনফ্লিক্ট পার্সপেক্টিভ। এটাও তোমাদের পড়তে হবে। এখানে কাদেরকে পড়তে হবে? এখানে কিন্তু দেখো এখানে কার্ল মার্কসের নাম নেই। কনফ্লিক্ট পড়তে গেলে কার্ল মার্কস আমাদের জানতেই হবে। আমরা কার্ল মার্কসের বেসিক না জেনে কখনোই আমরা ডারেনডর্ফ কোজার পড়তে পারবো না। যেমন ডারেনডর্ফের তত্ত্বের মধ্যে কার্ল মার্কসের প্রভাব আছে, হ্যাঁ, এবং ম্যাক্স ওয়েবারের তত্ত্বের মধ্যে কার্ল মার্কসের প্রভাব আছে। তার ফলে এই কার্ল মার্কসের একটা বেসিক নলেজ আমাদের থাকা প্রয়োজন, তারপর আমরা এই পার্টগুলো দেখবো। তাহলে এখানে কনফ্লিক্ট পার্সপেক্টিভে কি পড়বে? ডারেনডর্ফ, কোজার। আমি এবার এই তিনটি পার্ট থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেন বলে দিই। মার্টন থেকে কোশ্চেন আসে, মার্টন থেকে ভীষণ কোশ্চেন আসে, প্রচুর প্রশ্ন আসে। এবং মার্টনের মিডল রেঞ্জ থিওরি, আমি অলরেডি এটার ওপর ক্লাস নিয়েছি। মিডল রেঞ্জ থিওরি দেখে নেবে। ওকে, মিডল রেঞ্জ থিওরি, ম্যাক্স ওয়েবারের ব্যাখ্যামূলক সমাজতত্ত্ব, এবং এখানে কোজারটাকে বেশি গুরুত্ব দেবে। ডারেনডর্ফ এবং কোজার দুজন দুটো দৃষ্টিভঙ্গি থেকে দ্বন্দ্বকে দেখেছেন, হ্যাঁ, এবং কোজারকে বলা হয়, কোজারকে আমরা বলে থাকি কার্যবাদী দ্বন্দ্বতাত্ত্বিক। ঠিক আছে, মানে ইনি অ্যাকচুয়ালি দ্বন্দ্বকে একটা পজিটিভ সেন্সে তিনি এটাকে দেখেছিলেন। ওকে, সে কারণে আমরা কোজারকে এটা বলে থাকি। কোজার থেকে প্রশ্ন আসে। তারপর চলে আসছি তোমাদের এখানে আরো দুটি চ্যাপ্টার আছে, দুটি পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে স্ট্রাকচারালিজম এবং নাম্বার 4 এবং ফেমিনিস্ট পার্সপেক্টিভ। ওকে, স্ট্রাকচারালিজমে একজন তাত্ত্বিককে আমাদের পড়তে হবে। তো তার আগে আমরা বেসিক আর্গুমেন্ট দেখে নেব যে স্ট্রাকচারালিজমকে আমরা বলে থাকি কাঠামোবাদ। এই কাঠামোবাদ কি? কাঠামোবাদের মূল বিষয়বস্তু কি? আর কন্ট্রিবিউশন অফ লেভিস্ট্রস, লেভিস্ট্রসের অবদান। ওকে, ক্লিয়ার? তাহলে স্ট্রাকচারালিজম এই পার্টটা পড়তে হবে। স্ট্রাকচারালিজমে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা বারবার পরীক্ষাতে আসে, একটু দেখে রাখতে হবে, এটাকে বেশি গুরুত্ব দিই। এবার আসছে আমাদের ফেমিনিস্ট পার্সপেক্টিভ। এবার প্রথমে বলি, এর উপর আমাদের চ্যানেলে কোনো ক্লাস নেই। আমরা এই পার্টটাকে একটা আলাদা একটা সিরিজ হিসেবে আনতে চলেছি থিওরিটিক্যাল পার্সপেক্টিভে, ফেমিনিস্ট পার্সপেক্টিভ। এবার ফেমিনিস্ট পার্সপেক্টিভের পার্টটা অনেকটা বড় পার্ট। ঠিক আছে, সেখানে অনেকগুলো ফেমিনিজমের কিভাবে উৎপত্তি হলো, তার অনেকগুলো ডেভেলপমেন্টের স্টেজ আছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা ডেভেলপমেন্টের প্রত্যেকটি স্টেজে কিছু তাত্ত্বিক সেটাকে নিয়ে ডেভেলপ করিয়েছেন, সেই তাত্ত্বিকগুলোর আলোচনা। হ্যাঁ, তার ফলে কি এখানে আমরা 3টি ঢেউ আছে, 3 থেকে 4টি ঢেউ আছে, সেটা দেখব। ফেমিনিজমের মূল জায়গা, বেসিক জেনারেল আর্গুমেন্টস কি তাদের, হ্যাঁ, কেন ফেমিনিস্ট ভাবনা চিন্তার উদ্ভব হলো, এই পার্টটা। এবং ফেমিনিস্টরাও বিভিন্ন দৃষ্টিভঙ্গি, মানে ফেমিনিজমের অনেকগুলো টাইপস আছে, ভ্যারাইটিস আছে। যেমন আমরা যদি বলি লিবারেল ফেমিনিস্ট, ওকে, সোশ্যাল ফেমিনিস্ট, ওকে, তারপর ব্ল্যাক ফেমিনিজমের কথা আমরা বলতে পারি। এরকম প্রচুর টাইপস রয়েছে, যে টাইপসগুলো আমাদের দেখতে হবে। হ্যাঁ, এবং এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদের দেখতে হবে, ইকো ফেমিনিজম, নতুন কনসেপ্ট। ওকে, ইকো ফেমিনিজম, এই পার্টগুলোকেও আমরা দেখবো প্যারালালি। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের CC3-র আলোচনা। CC3-র এই থিওরিটিক্যাল পার্সপেক্টিভে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়।
এই প্রত্যেকটা পার্ট জানতে হবে এবং এখানে এই থিওরিটিক্যাল পার্সপেক্টিভে প্রচুর বই, অনেকগুলো বই এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই বইগুলির মধ্যে আমি বললাম যে বেসিক্যালি রিডজার পড়লেই সমস্তটাই কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে। আর বাংলা বই যদি কেউ পড়তে চাই সেক্ষেত্রে এই যে রামানুজ গাঙ্গুলির একটা বই আছে, তত্ত্ব ও চিন্তাদর্শে সমকালীন সমাজতত্ত্ব, বাণী এবং রীনা প্রকাশনী কলকাতার, এই পাঠটা, আর এই যে রিডজার, এই দুটি বই। যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তারা রিডজার, আর যারা বেঙ্গলি মিডিয়ামে রয়েছে এই বইটা অলরেডি তোমাদের লিস্টে দেওয়া রয়েছে। এই বই দুটো তোমরা ফলো করতে পারো। আরও বই আছে, তোমাদের প্রয়োজন হলে আমাকে জানাবে, হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দেবো আর কি কি বই তোমরা ফলো করবে। এরপর চলে আসছি তোমাদের CC4। CC4টা কি? CC4 হচ্ছে ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন অর্থাৎ আমাদের সমাজতত্ত্বের অরিজিন কিভাবে হলো, ডেভেলপমেন্ট কিভাবে হলো, একটা ডিস্টিংক্ট ডিসিপ্লিন হিসেবে আজকে আমরা সমাজতত্ত্বকে পড়ছি। এই যে সোশিওলজি একটা আলাদা সাবজেক্ট, এই আলাদা সাবজেক্টের উৎপত্তি কোথা থেকে হলো, তোমরা ফার্স্ট সেমিস্টারে যেটা পড়েছো, সেকেন্ড সেমিস্টারে যেটা পড়েছো, এই বিষয়ে কিন্তু তোমাদের আলোচনা নেই বা সিলেবাসে ছিল না। এখন তোমাদের জানতে হবে এই সাবজেক্টটার ডেভেলপমেন্ট কিভাবে হলো। তোমরা পড়েছো বেসিক বিষয়, যে সমাজতত্ত্বে কি কি আলোচনা হয়। সেখানে দেখেছো সোসাইটি, সেখানে দেখেছো কালচার, সেখানে দেখেছো ফ্যামিলি, ম্যারেজ, কিংশিপ, বেসিক জায়গা। এখন এই পেপারে তোমাদের জানতে হবে যে এই যে সমাজতত্ত্বের উৎপত্তি কিভাবে হলো একটা সাবজেক্ট হিসেবে, তার ডেভেলপমেন্ট কিভাবে হলো একটা ডিস্টিংক্ট ডিসিপ্লিন হিসেবে। অর্থাৎ আজকে সমাজতত্ত্ব একটা সাবজেক্ট হিসেবে, অ্যাজ এ ডিসিপ্লিন হিসেবে আমরা পড়ছি, সেটা কিভাবে এর উৎপত্তি হলো। এবং এর উৎপত্তি তোমরা জানো যে ইউরোপে, বিশেষ করে সমাজতত্ত্ব তো বিদেশি সাবজেক্ট, যার উৎপত্তি হচ্ছে ইউরোপে। এবং ইউরোপের কথা যখনই আমরা বলবো তখন এখানে তিনটি ঘটনা কিন্তু বারবার আসে। হ্যাঁ, এখানে আমেরিকান রেভলিউশনটাও যদিও বলা আছে, আমরা 4টি বিষয় বলবো, কিন্তু মূলত 3টি। 1 নম্বর হচ্ছে এনলাইটেনমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে আমরা আলোকায়ন বলি, আলোক দীপ্তিও বাংলাতে বলে থাকি। এনলাইটেনমেন্টের সময় থেকে মানুষের যে চিন্তাভাবনার পরিবর্তন হয়, সেটা কিন্তু সমাজতত্ত্ব উদ্ভবের ক্ষেত্রে বিশাল একটা রোল প্লে করেছিল। 2 নম্বর ফ্রেঞ্চ রেভলিউশন, তোমরা প্রত্যেকে জানো। ফরাসি বিপ্লবের কথা কে শোনোনি? সবাই শুনেছি, আমরা সবাই পড়েছি। কারণ তোমরা অলরেডি ক্লাস 9 এবং 11 দুটো সেকশনে, দুটো ক্লাসে তোমরা ইউরোপিয়ান ইতিহাস পড়েছো। সেই ইউরোপিয়ান ইতিহাসে তোমরা এই পার্টটা কিন্তু অলরেডি পড়েছো। ওকে, তো এটা একটা পার্ট। আর এটা গেল 2 নম্বর। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং এর সঙ্গে সঙ্গে আমেরিকান রেভলিউশনও আছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল প্রথম? শিল্প বিপ্লব প্রথম ঘটেছিল ব্রিটেনে, তাই তো, ইংল্যান্ডে। তাহলে এই যে শিল্প বিপ্লবও কিন্তু সমাজতত্ত্বের উদ্ভবের ক্ষেত্রে একটা রোল প্লে করে। এই 3টি রোল কি, এগুলোর অলরেডি ক্লাস রয়েছে, তোমরা দেখে নিতে পারো। কন্ট্রিবিউশন অফ মন্তেস্কু, সাসিমো এবং অগাস্ট কোত, পজিটিভিজম, ল অফ 3 স্টেজ, অলরেডি এই দুটির উপর ক্লাস রয়েছে। তোমরা অনেকেই হয়তো ক্লাসগুলি দেখেছো, যারা দেখোনি তারা এই অগাস্ট কোতের উপর ওভারঅল 4টি ভিডিও আছে, তোমাদের সমস্ত পার্ট সেখানে কনসেপ্ট ক্লিয়ার করা আছে। হোয়াট ইজ পজিটিভিজম অ্যান্ড ল অফ 3 স্টেজ, এই দুটি পার্ট সম্পর্কে তোমরা জেনে যাবে খুব ক্লিয়ারলি, এবং নোটও করে নিতে পারবে। হ্যাঁ, ওখানে যে পার্টটা ধরে পড়ানো আছে, যে পিডিএফটা ধরে পড়ানো আছে, তোমরা সেটা নোট হিসেবে ব্যবহার করতে পারো। কার্ল মার্কস, ওই যে একটু আগে আমরা বলছিলাম যে থিওরিটিক্যাল পেপারটাই আমাদের কার্ল মার্কস এবং ইমানুয়েল ডুরখাইম পড়তেই হবে, কিন্তু এখানে দেখো আমরা অলরেডি তোমাদের এই CC4 সেগুলো তোমাদের দেখতেই হবে। ঠিক আছে, কার্ল মার্কসের এই কনসেপশন না জেনে কখনো আমরা দ্বন্দ্বতত্ত্ব বুঝতে পারবো না। মেটেরিয়ালিস্টিক কনসেপশন অফ হিস্ট্রি, ওকে, মেটেরিয়ালিস্টিক কনসেপশন অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের বস্তুবাদী ধারণা, এটার বাংলা আমরা বলে থাকি ইতিহাসের বস্তুবাদী ধারণা। এই বস্তুবাদী ধারণা নিয়েই তিনি সম্পূর্ণটা আলোচনা করেছেন। বস্তুবাদী ধারণা বা অনেক সময় আমরা কি বলে থাকি, বস্তুবাদ। ওকে, বস্তুবাদ। ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন, এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তাহলে কজন তাত্ত্বিকে পড়লাম? মন্তেস্কো, সাসিমোর খুব ছোট্ট একটা কনসেপ্ট আমাদের দেখতে হবে। তারপর অগাস্ট কোত, তারপরে চলে আসলাম আমরা কার্ল মার্কসে। কার্ল মার্কসের পরে আরো 3জন তাত্ত্বিককে পড়তে হবে, ভিলফ্রেড প্যারেটো, ইমানুয়েল ডুরখাইম এবং ম্যাক্স ওয়েবার। ভিলফ্রেড প্যারেটো অ্যাকশনের কথা বলেছেন। অ্যাকশন কিন্তু সোশ্যাল অ্যাকশন নিয়ে পরবর্তীতে ম্যাক্স ওয়েবারও আলোচনা করেছেন।
টাইপস অফ অ্যাকশনে এখানে দেখতে হবে। হ্যাঁ, সার্কুলেশন অফ এলিটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখানে কার্ল মার্কসের ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন, আর এখানে সার্কুলেশন অফ এলিট। আমি প্যারেটোর উপরেও একটা সিরিজ আসছে, প্যারেটোর টোটাল প্যারেটোর উপর 4টি ক্লাস হবে, 4 ক্লাসেস অন প্যারেটো। তোমরা তার মধ্যে দিয়ে সমস্তটা কভার দেখতে পাবে। ইমানুয়েল ডুরখাইমের সোশ্যাল ফ্যাক্ট সুইসাইড অলরেডি ক্লাস আপলোডেড রয়েছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, ইমানুয়েল ডুরখাইমের সোশ্যাল ফ্যাক্ট এবং সুইসাইড আমি সমস্ত লিঙ্কগুলো ছোট ছোট করে আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। ইন্ডিভিজুয়াল সোসাইটি ডিভিশন অফ লেবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং সুইসাইডের এই পার্ট থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আর আমি বড় প্রশ্নের জন্য এই ডিভিশন অফ লেবারের কথা বললাম, যে এখানে ডিভিশন অফ লেবারটা পড়ে রাখবে। তাহলে সোশ্যাল ফ্যাক্ট, সোশ্যাল ফ্যাক্টের বাংলা এখানে বলে থাকি আমরা সামাজিক ঘটনা। সুইসাইড সামাজিক ঘটনা হিসেবে সুইসাইড দেখা হচ্ছে। ইন্ডিভিজুয়াল এবং সোসাইটি ব্যক্তি এবং সমাজের মধ্যে এখানে পড়তে হবে ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজন। ওকে, এরপর ম্যাক্স ওয়েবারে চলে আসছি। ম্যাক্স ওয়েবারের সোশ্যাল অ্যাকশন আইডিয়াল টাইপ। আইডিয়াল টাইপটা ভীষণ ইম্পর্টেন্ট, সোশ্যাল অ্যাকশনের টাইপসগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট কোশ্চেন আসে। ম্যাক্স ওয়েবার সামাজিক ক্রিয়া বলতে কি বুঝিয়েছেন আর আদর্শ রূপ বলতে কি বুঝিয়েছেন? আমরা এটাকে বলছি সামাজিক ক্রিয়া এবং আদর্শ রূপ। রিলিজিয়ন অ্যান্ড ইকোনমি, ধর্ম ও অর্থনীতি। এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ম্যাক্স ওয়েবারের খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ আছে, প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম। ওটি বেসিক্যালি রিলিজিয়নকে বেসড করে লেখা। ম্যাক্স ওয়েবার এখানে দেখাতে চেয়েছেন যে ধর্মের সঙ্গে অর্থনীতির একটা সম্পর্ক আছে, এবং তিনি বারবার বিভিন্ন প্রোটেস্ট্যান্ট এথিক্সের ওপরে কাজ করে তিনি দেখেছেন অ্যাকচুয়ালি যে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী দেশগুলিতে খুব দ্রুত ক্যাপিটালিজমের উদ্ভব ঘটেছে, অর্থাৎ অর্থনীতির ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে প্রোটেস্ট্যান্ট এথিক্স গুরুত্বপূর্ণ। প্রোটেস্ট্যান্টদের এথিক্সে কি ছিল সেই পার্টটা কিন্তু এখানে দেখিয়েছেন ধর্ম আর অর্থনীতির মধ্যে কানেকশন দেখানোর জন্য, যে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী যারা, তাদের এথিক্স কি এমন ছিল যেগুলোর জন্য অন্যান্য ধর্মাবলম্বী দেশগুলোর থেকে এই প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী দেশে আগে কেন ক্যাপিটালিজমের উদ্ভব ঘটলো, তার নির্দিষ্ট কিছু কারণ ছিল, সেই কারণগুলিকে এক্সপ্লেন করেছেন এবং সেটার মধ্য দিয়ে ধর্ম আর অর্থনীতির একটা কানেকশন তিনি দেখাতে চেয়েছেন। খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ওকে, আচ্ছা, অলরেডি এই পার্টগুলোর ওপর ক্লাস রয়েছে। আমরা এই ধর্ম আর অর্থনীতি নিয়ে একটা ক্লাস আলোচনা করব। তাহলে ওভারঅল বুঝতে পারছো যে তোমরা ওভারঅল ক্লাসের যে সুবিধা সেটা কিন্তু তোমরা এই আমাদের চ্যানেল থেকে সম্পূর্ণরূপে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, নতুন ভিডিও আসলে যাতে সবার প্রথমে তুমি দেখে নিতে পারো। আর একটা বিষয় বলি, যে অনেকে নোটস নিতে চাইছো, তোমরা নোটসের জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, নোটস প্রিন্টেড স্টাডি ম্যাট দেওয়া হয়, প্রিন্টেড স্টাডি ম্যাট কোরিয়ারের মধ্য দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, তোমার অ্যাড্রেসে, তোমার ঠিকানাতে পৌঁছে দেওয়া হবে। ওকে, কোনো কুরিয়ার চার্জ লাগে না, নোটের যে মূল্য সেটাই দিতে হয়, এবং তোমরা কতগুলি পেপার নেবে, কি পেপার নেবে, এই ডিটেলসটা দিলেই আমি নোটের বিষয়ে বলে দিতে পারবো। ওকে, যারা নোটসের জন্য ইন্টারেস্ট, কারণ পরীক্ষার খুব বেশি দেরি নেই, এবং আমরা আরেকটা বিষয় কি, আমরা সাজেস্টিভ ওয়েতে নোটস দিই, সাজেশন অনুযায়ী নোটস দিই, মানে তোমরা নোটসের সঙ্গে সাজেশনটাও পেয়ে যাবে যে বছরের জন্য কোন কোন বিষয়গুলির ওপর গুরুত্ব দেবে, কোন কোন প্রশ্নগুলি পড়বে, সেই প্রশ্নগুলি আলাদা করে তোমাদের দিয়ে দেওয়া হবে। অলরেডি আমাদের পেইড ব্যাচে যারা রয়েছে তারা এই সুবিধাগুলো পাচ্ছে। তোমরা যদি পেইড কোর্সেও নিযুক্ত হতে চাও, যদি মনে করো যে আমরা পেইড কোর্সে জয়েন করব, হ্যাঁ, যে আমরা অনলাইনে ক্লাস করব, আমাদের অনলি সোশিওলজি অ্যাপস রয়েছে, সেখানে ক্লাসও নেওয়া হয়, এবং সেখানে কোনো লাইভ ক্লাস এই মুহূর্তে তোমাদের থার্ড সেমের জন্য লাইভ ক্লাস নেই, সম্পূর্ণ সিলেবাসের উপর বেস করে রেকর্ডেড ক্লাস রয়েছে। তোমার সুবিধা মতো
তোমার কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী দেখে নিতে পারবে। তোমার যতদিন না পরীক্ষা হচ্ছে তুমি অ্যাক্সেস করতে পারবে এবং ডাউনলোড করে তুমি অফলাইনেও ভিডিওগুলো দেখতে পারবে তোমার সুবিধা মতো। কনফিউশন থাকলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের বলে দেওয়া হবে। ওকে, সুতরাং যারা ইন্টারেস্টেড আছো, যেভাবে ইন্টারেস্টেড আছো জানিও, যদি কোনো রকম তোমাদের কোনো রকম হেল্পের প্রয়োজন হয়। ওকে, আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। এই ভিডিওর মধ্যে অনেক কিছুই হয়তো বলা হয়ে ওঠে না তোমাদের, তারপরেও অনেক মনে প্রশ্ন থাকে। তো যদি কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা এই বিশেষ করে পিডিএফ ছোট কিছু আমরা ফ্রি পিডিএফ দিই, হ্যাঁ, ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়া হয়, সেই পার্টগুলোর জন্য তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যেতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে। আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। তোমরা জয়েন করে যাও, সেখানে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, আর এর ছাড়াও তোমাদের বিশেষ করে পরীক্ষা রিলেটেড কোনো বিষয়, হ্যাঁ, বা নতুন কোনো বইয়ের কোনো বিষয়, কোনো পিডিএফ যদি পাওয়া যায়, সেগুলো আমরা প্যারালালি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই। আশা করছি তোমরা সেখান থেকে উপকার পাবে। আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে তোমরা ডিসকাশনের জন্য আরেকটা গ্রুপ পাবে, সেখানে তুমি কিন্তু তোমার সমস্যা জানাতে পারবে। ওকে, ঠিক আছে, আশা করছি তোমাদের মোটামুটি আজকের আলোচনা ভালো লেগেছে, বা সিলেবাসটা তোমরা মোটামুটি একটা কনসেপশন তোমাদের ক্লিয়ার হয়েছে। ভালো লাগলে অবশ্যই তোমাদের যে বন্ধুদের যে গ্রুপ রয়েছে, যেখানে সোশিওলজির তোমাদের যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপে শেয়ার করে দিও। তাহলে গ্রুপে সবাই কিন্তু এই ভিডিওটা দেখে অন্তত কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।